বছর পর বাবার সমাধির পাশে ছেলে, অশ্রুসিক্ত শ্রদ্ধা ও দোয়া মোনাজাত। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা বিএনপির। সংকট যে ষড়যন্ত্র, জনগণ আশা করছে একটি চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জামায়াত আমিরের, পাশে চাইলেন দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে। ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা। ফিরে পেতে আবেগ আপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় সাজা পান আরব আমিরাতে। এবং আওয়ামী লীগ আমলে আমদানি করা ৪০০ কোটি টাকা মূল্যের ৩০টি বিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল ১ বছর। বরাদ্দ দেয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রু নয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা সঙ্গী করে দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ঠেলে পৌনে ২ ঘন্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালের প্রতিবেদন। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ১৭ বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে অশ্রুসিক্ত নয়নে বড় ছেলে তারেক রহমান। তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ১৯ বছর আগে, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনা প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে, দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা ৩টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় পৌনে ২ ঘন্টা। ৪টা ৩৩ মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোন কিছু, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। ৪টা ৫৪ মিনিটে জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়াউদ্দান, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। রাতে স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের স্মরণ করেন তিনি। তবে সূর্যাস্তের পর স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকায় বিকেলেই তার পক্ষ থেকে ফুল দেন বিএনপির নেতারা। স্মৃতিসৌধে পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পাশে যায় জামায়াত। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার আশা প্রকাশ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী দিনে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। আরো বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, আগামী দিনে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। 12 ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ঘটনার পর থেকেই হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ওঠে। পালন করা হচ্ছে নানা কর্মসূচি। শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। মূল আসামি ফয়সাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানান তারা। হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। ইনকিলাব মঞ্চের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কম্বল দিয়ে আমরা শীত নিবারণ করবো, তবুও এই রাজপথ ছেড়ে আমরা যাব না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের
শহীদ শরীফ ওসমান হাদি চেয়েছিল ঢাকার মাত্র একটি আসন, আজ পেয়ে গেছে গোটা বাংলাদেশ। আজকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজও উত্তাল এই শাহবাগ, যে শাহবাগ আসলে না, এটি এখন শরীফ ওসমান হাদি চত্বর নামে এটি এখন পরিচিত হয়ে গিয়েছে। আজকে শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে পুরো শাহবাগে ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে গেছেন। তারা প্রত্যেকে হাদি হত্যাকাণ্ডের বিচার চান। শরীফ ওসমান বিন হাদি শুধুমাত্র ঢাকার একটি আসন চেয়েছিল, কিন্তু আজকে ঢাকার প্রত্যেকটি আসন থেকে সারা বাংলাদেশের মানুষ আজকে এই হাদি হত্যাকাণ্ডের বিচার চায়। আজকে শহীদ শরীফ ওসমান বিন হাদি যেমন ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, তেমনি ছিলেন সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি একই সঙ্গে সারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশায় তিনি লড়াই করেছিলেন। 24-এর গণঅভ্যুত্থানে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং তারপর তিনি আসলে সাংস্কৃতিক একটি লড়াই শুরু করেছিলেন। তিনি যেটি বলতেন যে আসলে ফ্যাসিস্টদের নির্মূলের জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাংস্কৃতিক শক্তি অনেক বড় একটি শক্তি। তাই তো তিনি ইনকালাব কালচারাল সেন্টার নামে একটি মঞ্চ তৈরি করেছিলেন ইনকালাব মঞ্চ। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও তার আদর্শকে ধারণ করে কিন্তু হাজারো নেতাকর্মী, হাজারো ছাত্র জনতা, হাজারো দেশপ্রেমিক জনতা তারা কিন্তু আজকে শাহবাগ মতান্তরে যেটি হাদি শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বরে তারা আজকে জড়ো হয়েছেন এবং প্রত্যেকের মুখে একটি দাবি যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচার করতে হবে। আজকে 18 তারিখ যেই সমাবেশটি সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, এই যে একটি ঐতিহাসিক সমাবেশ ছিল, কারণ গোটা বাংলাদেশ থেকে মানুষ এসেছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় এবং হাদিকে ভালোবেসে, দেশপ্রেমীকে হাদিকে ভালোবেসে কিন্তু আসলে লক্ষ জনতা নেমেছিল সেদিন। তারপরও তারা শান্তিপূর্ণভাবে সেদিন তারা রাজপথ ছেড়ে চলে যায়। তাদের প্রত্যেকেরই আশা ছিল, প্রত্যেকেরই প্রত্যাশা ছিল যে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনবে সরকার, কিন্তু আসলে এখনো পর্যন্ত তাদেরকে আইনের বিচারের আওতায় আনা না হওয়ার কারণে, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে আজ আবার এই রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা কিন্তু আজও রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং থেকে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে একটি কনকনে শীত উপেক্ষা করে কিন্তু ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছে এবং এখানে অনেক ছাত্র জনতার গায়ে আমরা চাদর দেখছি, কম্বল দেখছি। এই কম্বলগুলো কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদি কিনেছিল শীত বস্ত্র বিতরণ করার জন্য। আজকে সেই চাদর গায়ে দিয়ে এই শাহবাগের এই ছাত্র জনতা, শাহবাগের এই জনতা তারা কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু, যারা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার প্রার্থনা করছে। তো এই ছিল শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। ঘন কুয়াশায় মাঝ নদীতে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। চাঁদপুরের মেঘনায় সম্রাট 3 অ্যাডভেঞ্চার 9-এর ধাক্কায় আহত হয়েছেন আরও 5 জন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ উপদেষ্টার। ধাক্কা দেয়া লঞ্চটিকে জব্দ করা হয়েছে ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। কেউ ফিরছিলেন কর্মক্ষেত্রে, কেউ বা প্রিয়জনের কাছে। মেঘনার লঞ্চ দুর্ঘটনা কেড়ে নিল 4টি তাজা প্রাণ। মরদেহগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হরিণা এলাকা দিয়ে যাচ্ছিল ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3। ঘন কুয়াশায় পথ হারিয়ে লঞ্চটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9। এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। ঘটনাস্থলেই প্রাণ হারান 1 জন। ঢাকা নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের সবাই ভোলার বাসিন্দা। আমাদের ওখানে জায়গায় 2 জন লোক ডেড বডি মারা গেছে। ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে সদরঘাটে আনার পর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন নিহতদের পরিবারকে দেয়া হবে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ। দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত 1.5 লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে দিচ্ছি। এদিকে ধাক্কা দেয়া এমভি অ্যাডভেঞ্চার লঞ্চটিকে জব্দ করা হয় ঝালকাঠিতে। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
অবশেষে সব জটিলতা কাটিয়ে পলাতক এমপিদের নামে আমদানি করা 400 কোটি টাকা মূল্যের 30টি গাড়ি ঢাকা নিয়ে আসছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব গাড়ি বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে একে একে বের হয়ে আসছে প্রায় 400 কোটি টাকা মূল্যের 30টি পাজেরো। বন্দর, কাস্টম এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায় গাড়িগুলো। ইনভেন্টরি প্রক্রিয়া সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়েছে। গত 1 দশকে আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতার কারণে আটকে পড়া এই ধরনের কয়েকশো গাড়ি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এগুলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পোর্ট ডিউজ ক্লিয়ার করে এই গাড়িগুলো ডেলিভারি নিয়ে গেছে। এগুলা মোটামুটি ভালো কন্ডিশনে এই গাড়িগুলো ডেলিভারি গেছে। আইনি জটিলতা এড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে এসব গাড়ি হস্তান্তর হচ্ছে জনপ্রশাসনের পরিবহন পুলে। অবশেষে গতি হচ্ছে 100 কোটি টাকা মূল্যের এসব গাড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমদানিকারক সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় আইনি জটিলতা এসব গাড়ি ছাড় না হয় নিলামি বিক্রির জন্য কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা বরাদ্দ করা হবে। অবশ্য তারান্না হালিম কিংবা জান্নাতারা হেনরির গাড়ি এখানে থাকলেও সরকার পতনের আগে গাড়ি ছাড় করে নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ বেশ কয়েকজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 1.5 বছর পর কারামুক্ত হয়ে দেশে ফিরলেন 10 প্রবাসী জুলাই যোদ্ধা। দুপুরে দেশে ফেরা জুলাই যোদ্ধাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ কারাবাসের পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত কারামুক্ত প্রবাসী ও তাদের স্বজনেরা। হাবিবুল্লাহ বাহার উজ্জ্বলের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দীর্ঘ 15 মাসের অপেক্ষার অবসান। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্না। কারামুক্ত স্বামী দেশে ফেরায় আবেগ আপ্লুত স্ত্রী তানিয়া আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আমরা দেশে ফিরে এসেছি। এমন দিন আমি যাই নাই কারো কাছে বাকি নেই। হেনস্থা হয়েছে, কথা বলছে ওনার জুলাই যুদ্ধ অনেক রকম বাজে বাজে কমেন্ট করছে। কারাবাস শেষে শুক্রবার দুপুরে দেশে ফেরেন শহীদুল আমিনের মতো 10 জন প্রবাসী জুলাই যোদ্ধা। তাদের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলের আমি বুকে জড়াই ধরতে পারছি আজকে। অনেকদিন জেলবন্দি থাকা, এখন দেশে ফিরে দিয়েছি। অনিশ্চয়তা আর উৎকণ্ঠা শেষে মাতৃভূমিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন কারামুক্ত প্রবাসীরা। আল্লাহ আমরা আনছে, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনাদের কারণে আসতে পারছি। আমরা কতটুকু কষ্ট পাইছি আমরা জানি। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে দেশটিতে যাবজ্জীবন সাজা পান কয়েকশো বাংলাদেশি। পরে সরকারের উদ্যোগে 3 দফায় দেশে ফেরানো হয় প্রায় 200 জনকে। তবে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি ও দেশে ফেরানোর বিষয়ে অগ্রগতি না হওয়ায় সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে একজনের মৃত্যু হলেও 2 মাসের মধ্যেই 24 জনের মুক্তির খবর আসে। সময় টেলিভিশন তো প্রথম থেকে আমাদের সাথে ছিল। আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, সময় টিভিকে, সময় টেলিভিশনকে অশেষ ধন্যবাদ। এর আগে বৃহস্পতিবার দেশে ফেরেন 5 জন কারামুক্ত প্রবাসী। অবশিষ্ট 9 জনও খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাতিগ্রাম গ্রামের ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া অর্ধ শতাধিক সমর্থক নিয়ে শরীফুলের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। উদ্ধার করে খুলনা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন ফায়ার সার্ভিসের 9 ইউনিটের প্রায়
1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 8তলা ভবনের ছাদের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল 5:30টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে মোট 9টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে 1.5 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দেখছেন রাত 11টার সময়। দেশের বাইরের খবর। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 18 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় নামাজ চলাকালে এক ব্যক্তি বোমাসহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।